প্রিয় ছাত্ররা, ওয়েলকাম ব্যাক। আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। আজকের এই ভিডিওয়ে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1-এর 33 থেকে বাকি যে কটা অঙ্ক রয়েছে সব কটা অঙ্কর সলিউশন দেখাবো। গত ভিডিও পর্যন্ত আমি বাকি 32 পর্যন্ত অঙ্কর সলিউশন দেখিয়েছি। একটি ছাত্র আমাকে বলেছে যে নতুন ছায়া প্রকাশনী বইতে 27th নাম্বার প্রবলেমটা একটু আলাদা আছে, তো আমি সেই অঙ্কটাকেও আজকে ইনক্লুড করব। তো চলো শুরু করা যাক 33 নাম্বার প্রবলেম থেকে। 33 নাম্বার প্রবলেমে বলেছে 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে যোগ করা হলো। প্রতিটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ 0.1 ওহম করে। তো শ্রেণীতে যখন অনেকগুলো কোষকে যোগ করা হয় তো সেটা দেখতে হয় এরকম ভাবে, এবং এখানে 5টা তড়িৎ কোষ আছে, প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স তার পাশেই আঁকছি। তাহলে এই হয়ে গেল কোষের সমবায়, এবং প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল বলেছে 1.5 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা 0.1 ওহম করে, এবং সবকটাই সমান। তো এই পুরো কোষের সমবায়কে আমি একটা কোষ দিয়ে রিপ্রেজেন্ট করলে সেই ছবিটা হবে এরকম, এবং এই রেজিস্ট্যান্সটা, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সবকটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে তুল্য হয় সেটা হবে। তাহলে এখানে এই যে তুল্য ব্যাটারিটা হলো বা তুল্য সেল হলো, তার ইএমএফ কত হবে? এখানে প্রত্যেকটা ইএমএফকে যদি স্মল ই করে বলি, সবকটাই তো সমান, তাহলে এর ক্যাপিটাল ই ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সেল ইন্টু প্রত্যেকটার ইএমএফ এর গুণফলের সঙ্গে সমান। তাহলে এখানে সেটা 5 ইন্টু 1.5 ভোল্ট, দ্যাট ইজ 7.5 ভোল্ট, এটা হলো। এবং তার সঙ্গে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যুক্ত আছে সেটা হচ্ছে এই সবকটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের তুল্য, এবং সবকটা শ্রেণীতে আছে। তাহলে এখানে রোধের যেরকম তুল্য রোধের নিয়ম মেনে শ্রেণীতে, এখানে এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 0.1 ওহম, দ্যাট ইজ 0.5 ওহম। তাহলে এই যে সেলটা আমি আঁকলাম, এই 5টা সেলকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি এই সেলটাকে বসালে ওই একই কাজ করবে, এর জন্য এটাকে তুল্য সেল বলা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে ভালো করে এঁকে দেখাচ্ছি। এই হলো তুল্য সেলটা, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা, 5টাকে আর আঁকলাম না, এবং তার ইএমএফ হচ্ছে 7.5 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম। এর সঙ্গে একটা এক্সটার্নালি 4 ওহম রেজিস্ট্যান্স যুক্ত আছে। এই কোষ সমবায়ের বহির্বর্তনীতে 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? তাহলে এই 4 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত বার করতে হবে, কারেন্টটা কত বার করতে হবে। ধরলাম আই, তাহলে আইটা কত, কি করে করবো? একদম সহজ নিয়ম। তো অলরেডি আমরা ব্যাটারিটাকে সহজ করে এঁকে নিয়েছি। বেশ, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। সো ভি হচ্ছে এখানে 7.5, আর এখানে আর ইকুইভ্যালেন্টের কথা বলা হচ্ছে। আর ইকুইভ্যালেন্ট কত? এখানে এই 4 ওহমের সঙ্গে এই 0.5 ওহম সেটা কিন্তু শ্রেণীতে আছে, তার ফলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে 4.5 ওহম। তাহলে 7.5 ডিভাইডেড বাই 4.5 অ্যাম্পিয়ার। এবার এটা ক্যালকুলেট করলে হয় 7.5 ডিভাইডেড বাই 4.5, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.67 অ্যাম্পিয়ার। ফার্স্ট অ্যান্সারটা মিলে গেল। এবার বলেছে 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে এই 4 ওহম নেই, তার জায়গায় একটা অন্য রেজিস্ট্যান্সকে যুক্ত করা হয়েছে। তো আমি এখানে আরেকটা রেজিস্ট্যান্স যুক্ত করে দিই, এইটাকে আমি ক্যাপিটাল আর বললাম। তাহলে এখন তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট আর এই 4.5 থাকবে না, তার জায়গায় এটা হয়ে যাচ্ছে এই ক্যাপিটাল আর প্লাস 0.5, কারণ এই আর এর সঙ্গে 0.5 শ্রেণীতে আছে। এবং এই কারেন্টটা সেটা আর আই থাকবে না, সেটা চেঞ্জ হয়ে গিয়ে আই ড্যাশড হয়ে গেল, এবং আই ড্যাশড বলে দিয়েছে আগের তড়িৎ প্রবাহের মানের অর্ধেক হয়ে যাবে। তার মানে আই ডিভাইডেড বাই 2, মানে 1.67 যেটা একটু আগে বেরোলো সেটা ডিভাইডেড বাই 2, এই অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে এবার এটা কি কাজে লাগিয়ে তুল্য রোধও আমরা জেনে গেছি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে 7.5 ইজ ইকুয়ালস টু 1.67 ডিভাইডেড বাই 2 ইন্টু রেজিস্ট্যান্স এখানে আর প্লাস 0.5,
So 7.5 into 2, that is 15, divided by 1.67 equals to R plus 0.5. So capital R is equals to 15 by 1.67 minus 0.5. এটা ক্যালকুলেট করলে আমার ফাইনাল অ্যান্সারে পৌঁছে যাব 15 divided by 1.67 minus 0.5, that is 8.48 ওহম। এখানে সেটাকে 8.5 দিয়ে বলেছে। ওকে, তো নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। নেক্সট প্রবলেম সেটাতে আছে কি 34 নম্বর প্রবলেম। 5টি তড়িৎ কোষকে সমান্তরালে যোগ করা হলো। প্রতিটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এই কোষ সমবায়কে বহির্বর্তনীতে 1.4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? তো আগেরটা শ্রেণীতে ছিল, এটা সমান্তরালে আছে। চলো দেখে নিই। তাহলে 5টা সেল আমি যদি আঁকি, ছবিটা এরকম হচ্ছে, 3টে 4 নম্বর এবং এটা হলো 5 নম্বর। তো এই সম্পূর্ণ সেলের যে সমবায়টা আছে তার সঙ্গে এক্সটার্নালি এখনই আমি যুক্ত করছি না, এই পুরো সেলের সমবায়কে আমি একটা সিঙ্গেল সেল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। তো যেহেতু এইখানে এই সেলগুলো যার ইএমএফ ই ইকুয়ালস টু বলে দিয়েছে 1.5 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 করে, তো এখানে এই সেলগুলো সমান্তরালে আছে। আর সমান্তরালে থাকলে ওভারঅল এই সেলের ইএমএফ যেটা হবে সেটা ইন্ডিভিজুয়াল একটা সেলের ইএমএফ এর সঙ্গে সমান হবে। তার কারণ এগুলো সব সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে ভোল্টেজগুলো এক থেকে যায়, আমরা জানি। তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়ালস টু কেবলমাত্র ই হবে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কত হবে? তাহলে আমি একটা ছবি আঁকি, এটার তুল্য সেলের ছবি। তাহলে এই হলো সেই তুল্য সেল এবং এটা হলো তুল্য রেজিস্ট্যান্স। তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল ই, সেটার ভ্যালু স্মল ই এর সঙ্গে সমান, অর্থাৎ 1.5 ভোল্টের সঙ্গে সমান। আচ্ছা, তুল্য যে রোধ, আভ্যন্তরীণ রোধ, সেটা কত হবে? তো এখানে এই সবকটা রোধ সমান্তরালে আছে, তাহলে সেই নিয়ম মেনে হবে। তাহলে এটা হয়ে যাবে 0.5 ডিভাইডেড বাই সংখ্যা, দ্যাট ইজ 5, মানে 0.1 ওহম। তাহলে এখানে একটা সেল দিয়ে রিপ্রেজেন্ট করলে তার ইএমএফ 1.5 এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.1 ওহম। এবার এটা অনুযায়ী আমি যদি সার্কিট আঁকি, তাহলে এই সেলটা, এবার এর সঙ্গে এক্সটার্নালি 1.4 ওহম রেজিস্ট্যান্স যুক্ত করা আছে, 1.4 ওহম, এবং এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা 0.1 ওহম। তো এই পার্টটা এবার মুছে দিই, এটা আমার লাগবে না, আমি বোঝানো হয়ে গেছে এই পার্টটা। তো এবার বলেছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তার মানে আই বার করতে হবে। বেশ, আই ইকুয়ালস টু ভি বাই আর। সো ভি হচ্ছে এখানে 1.5 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এখানে এইটার সঙ্গে এই 0.1 শ্রেণীতে আছে, তার মানে 1.4 প্লাস 0.1, দ্যাট ইজ 1.5। সো 1 অ্যাম্পিয়ার হলো এই সার্কিটের কারেন্ট। এবার বলেছে 1.4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আবার বদলে দিই, তার জায়গায় আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করছি যেটাকে আর বললাম, এবং তার ফলে এই কারেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে এখন আই ড্যাশড হয়ে গেল, আই ড্যাশড, এবং আই ড্যাশড ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই 2। তো আই পেয়েছি 1, সো 1/2 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাহলে একই রকমভাবে একটু আগে দেখেছিলাম, তাহলে ভি ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলার মধ্যেই বসাচ্ছি। 1.5 ইকুয়ালস টু আই হয়ে গেছে 1/2, রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর প্লাস 0.1, সো 3 ইকুয়ালস টু আর প্লাস 0.1 মিনস আর ইকুয়ালস টু 2.9 ওহম। ওকে, তাহলে প্রথমটার অ্যান্সার 1 অ্যাম্পিয়ার এবং সেকেন্ডের অ্যান্সার 2.9 ওহম। ক্লিয়ার? তাহলে শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে, কোষের ক্ষেত্রে আর নিশ্চয়ই কোনো প্রবলেমে তোমরা পড়বে না। নেক্সট প্রবলেমে চলে যাব, 35 নাম্বার প্রবলেম। শ্রেণী সমবায়ে যুক্ত 10টি সদৃশ্য কোষের সঙ্গে একটি 4.5 ওহম রোধকে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহ হয় 2.5 অ্যাম্পিয়ার।
4.5 ওহমের পরিবর্তে 10.5 ওহম ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তো এখানে কোষগুলো শ্রেণীতে আছে এবং তাদের ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 10টা সেল, তো আমি অতগুলো সেল আঁকছি না, আমি একটা সেল আঁকছি যার ইএমএফকে স্মল ই ধরলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্সকে স্মল আর ধরলাম, এবং এরকম 10টা সেল শ্রেণীতে আছে এবং সেটার সঙ্গে এক্সটার্নালি একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, যে রেজিস্ট্যান্সটার ভ্যালু প্রথমে হচ্ছে 4.5 ওহম। তাহলে এই রেজিস্ট্যান্সটা হলো 4.5 ওহম এবং তখন এই সার্কিটে কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এর পরবর্তী ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটাকে বদলে দেওয়া হলো এবং তার জায়গায় আনা হলো 10.5 ওহম এবং তার জন্য কারেন্ট আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 হয়ে গেল, দ্যাট ইজ 1.25 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন আমাকে এই স্মল ই কত এবং স্মল আর কত এটা ক্যালকুলেশন করতে হবে। তো এতগুলো 10টা সেল শ্রেণীতে আছে, তাদের জায়গায় যদি আমি একটা সিঙ্গেল সেল দিয়ে রিপ্রেজেন্ট করি, তো অলরেডি আমরা শিখেছি যে শ্রেণীতে থাকলে একটা সিঙ্গেল সেলের সেটার ইএমএফ সেটা হবে তুল্য ইএমএফ, সেটা হয় স্মল এন ইন্টু ই। এখানে যেহেতু এন হচ্ছে 10, তাহলে 10 ইন্টু স্মল ই। আর ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো শ্রেণীতে থাকার জন্য একদম অ্যাড হয়ে গিয়ে 10 ইন্টু স্মল আর এটা হবে। তাহলে এতগুলো সেলকে আমি না রেখে তার জায়গায় আমি একটা সিঙ্গেল সেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, করে ছবিটা আঁকছি। তাহলে এই হলো একটা সিঙ্গেল সেল যার ইএমএফ 10 স্মল ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স যার ভ্যালু 10 স্মল আর, এবং এরপর কারেন্ট আর রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, তাকে কাজে লাগিয়ে ইকুয়েশন আমরা দুটো পাবো। তাহলে ফার্স্ট আমরা ইকুয়েশনটা যদি লিখি, তো এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এটা দরকার নেই। ফার্স্ট ইকুয়েশন যেটা, সেটা এই 10 ই কে ধরে 2.5 কারেন্ট এবং 4.5 ওহম। তাহলে V ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি ভোল্টেজ 10 ই ইজ ইকুয়ালস টু কারেন্ট 2.5, রেজিস্ট্যান্স হচ্ছে 4.5 প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 স্মল আর। তো এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে 10 ই ইকুয়ালস টু 2.5 ইন্টু 4.5, 2.5 ইন্টু 4.5 দ্যাট ইজ 11.25, 11.25 প্লাস 2.5 ইন্টু 10 দ্যাট ইজ 25 স্মল আর। এই একটা ইকুয়েশন আমি পেলাম। এরপর আমি সেকেন্ড ভ্যালুটাকে ধরে, মানে 10.5 ওহম ধরে, ওর কারেন্ট জানি, সেটাকে ধরে আমি ক্যালকুলেশন যদি আরেকটা ফর্মুলা লিখি, তাহলে সেক্ষেত্রে আবার একই রকম V ইকুয়ালস টু আই আর থেকে এখানে দেখাচ্ছি। তাহলে ভোল্টেজ 10 ই ইকুয়ালস টু আই এক্ষেত্রে 1.25, রেজিস্ট্যান্স এক্ষেত্রে 10.5 প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 আর। সো 10 ই ইকুয়ালস টু 1.25 ইন্টু 10.5, 1.25 into 10.5 that is 13.125 plus 12.5 স্মল আর। এটা হলো সেকেন্ড ইকুয়েশন। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনের লেফট সাইডে 10 ই করে আছে। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করা যায় তাহলে ইকুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে, আমি এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা আর দরকার নেই, ছবির পার্টটা, তার জায়গায় আমি ক্যালকুলেশন পার্ট করে দেখাচ্ছি এখানে। তাহলে 11.25 প্লাস 25 স্মল আর ইজ ইকুয়ালস টু 13.125 প্লাস 12.5 আর। তাহলে 25 মাইনাস 12.5 into small r equals to 13.125 minus 11.25. So small r বুঝতেই পাচ্ছি এই পার্টটাকে বাঁ দিকে এনে ডান দিকে এনে ডিভাইড করলেই হয়ে যাচ্ছে। সো এর ক্যালকুলেট করে আমি বলছি ফাইনাল 13.125 মাইনাস 11.25 ডিভাইডেড বাই, ব্র্যাকেটের মধ্যে রেখে ক্যালকুলেট করবে, 25 minus 12.5 that is equals to 0.15 ওহম।
এখানে সেটাই 0.1 ওহম লিখেছে, এক্স্যাক্ট ক্যালকুলেশন ঠিক মতন বেরোয়নি। এবার আমরা এই স্মল আরকে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে ইএমএফ ই এর ভ্যালু নির্ণয় করতে পারবো। তো আমি এটার মধ্যেই বসাচ্ছি 11.25 প্লাস 25 ইন্টু 0.15, এবার এটা হচ্ছে 11.25 প্লাস 25 ইন্টু 0.15, দ্যাট ইজ 15, এবং ই হচ্ছে 15/10, দ্যাট ইজ 1.5 ভোল্ট। তাহলে এই অ্যান্সারটা এক্স্যাক্ট দিয়েছে, বাট এই অ্যান্সারটা 0.1 ওহম সেটা এক্স্যাক্ট দেয়নি। অ্যাকচুয়াল অ্যান্সার হবে 0.15 ওহম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো তো? কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। 27 নম্বর প্রবলেম। আমি একটু আগেই বলেছিলাম শুরুতেই একদম যে ছেলেটি আমাকে পাঠিয়েছে যে নতুন ছায়া প্রকাশনী বইতে 27 নম্বর প্রবলেমটাকে চেঞ্জ করে দিয়েছে। নতুন যে অঙ্কটা দিয়েছে সেটা এটা, একটি কোষের দু প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার। রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা 0.67 অ্যাম্পিয়ার হয়। কোষের তড়িৎচালক বলের মান ও আভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। তাহলে একটু আগেই করলাম সেখানে অনেকগুলো সেল দিয়ে বলেছিল, এখানে একটা সিঙ্গেল সেল দিয়ে বলেছে। ক্যালকুলেশনটা বুঝতে পারছো, অত্যন্ত সহজ হবে। তো এখানে এই একটা সেল কল্পনা করে নিচ্ছি, এই তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ই বললাম, এটা স্মল আর বললাম, এবং প্রথমে এই সেলের সঙ্গে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা 7 ওহমের, এবং তখন কারেন্ট যাচ্ছিল 1.1 অ্যাম্পিয়ার। এরপরে এই 7 ওহমের পরিবর্তে 13 ওহম যুক্ত করে দেবে, এবং তখন কারেন্ট হয়ে যাবে 0.67 অ্যাম্পিয়ার। তো একটু আগে এই অঙ্কটায় অনেকগুলো সেল দিয়েছিল, সেক্ষেত্রে আমরা ওই সেলগুলোকে চেঞ্জ করে একটা সিঙ্গেল সেল দিয়ে ট্রান্সফার করে, তুল্য সেল দিয়ে ট্রান্সফার করে তারপর ক্যালকুলেশন করেছিলাম। এখানে সেই পার্টটা করতে হচ্ছে না। তাহলে ইকুয়েশন দুটো আবার একরকমভাবে বেরোবে। ফার্স্টে আমি 7 ওহম 1.1 আর ই ধরে নিয়ে ক্যালকুলেশন করলে ই ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আই আর থেকে ই ইকুয়ালস টু আই হচ্ছে 1.1 ইন্টু রেজিস্ট্যান্স, এক্ষেত্রে 7 প্লাস স্মল আর, এইটা একটা পেলাম, 1 নম্বর ইকুয়েশন লিখলাম। এবং সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এই 13 ওহম আর 0.67, তাহলে ই ইকুয়ালস টু 0.67 ইন্টু 13 প্লাস স্মল আর, সেকেন্ড ইকুয়েশন। এবার এটাকে ক্যালকুলেশন করলে, মানে কম্পেয়ার করলে আর কি, হয়ে যাচ্ছে 1.1 ইন্টু 7 প্লাস স্মল আর ইকুয়ালস টু 0.67 ইন্টু 13 প্লাস স্মল আর। সো 7.7 প্লাস 1.1 স্মল আর ইকুয়ালস টু 0.67 ইন্টু 13, 0.67 ইন্টু 13, দ্যাট ইজ 8.71 plus 0.67 small r. So small r equals to 8.71 minus 7.7 divided by 1.1 minus 0.67. আমি এক স্টেপ জাম্প করলাম, এবার ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হচ্ছে 8.71 minus 7.7 divided by 1.1 minus 0.67, 2.348 বা এটাকে আমি 2.35 যদি বলি, 2.35 ওহম। ওকে, তাহলে একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এবার নেক্সট হচ্ছে ওর ইএমএফ বার করতে হবে। যে কোনো একটা ইকুয়েশন থেকে করছি আমি, এখানে এটা 1 নম্বর ইকুয়েশনে থেকে করছি। 1.1 ইন্টু 7, তাহলে 7.7 প্লাস 1.1 ইন্টু 2.35, তাহলে এটা হচ্ছে 7.7 প্লাস 1.1 ইন্টু 2.35, that is 10.285 ভোল্ট। এটা এখানে 28 পর্যন্ত শেষ করে দিয়েছে অ্যান্সারটা। ওকে, তাহলে বোঝা গেল। ওকে, আমরা এবার 36 নম্বর প্রবলেমে চলে যাব। এই 36 প্রবলেমটা, এটা আবার দেখো ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন, মানে ড্রিফট ভেলোসিটির ওপর অঙ্কগুলো। চলো দেখা যাক এখানে কি বলেছে। 36 নম্বর প্রবলেমে
1 × 10⁻⁷ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের মধ্যে দিয়ে, আচ্ছা আমি এক ছবি আঁকতে থাকি সাথে সাথে, তাহলে বোঝা যাবে। তাহলে এই হচ্ছে একটা তামার তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি এ ধরতে পারি, এবং সেই এ বলে দিয়েছে 1 × 10⁻⁷ মিটার স্কোয়ার। এই তামার তারের মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে, তাহলে কারেন্ট আই যাচ্ছে, সেই আই হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। মুক্ত ইলেকট্রনগুলির গড় বিচলন বেগ নির্ণয় করো। তার মানে আমরা জানি কারেন্ট যেদিকে যায় ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে গতিশীল হয়, এবং সেক্ষেত্রে তাদের যে বিচলন বেগ সেটাকে আমরা ড্রিফট ভেলোসিটিকে ভিডি দিয়ে প্রকাশ করি। সেই ভিডিটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ধরে নাও মুক্ত ইলেকট্রনগুলির সংখ্যা ঘনত্ব মানে চার্জ ডেন্সিটি এই মেটেরিয়ালটার মধ্যে, সেটাকে স্মল এন যদি বলি, তাহলে স্মল এন ইকুয়ালস টু 9 × 10⁻28 মিটার টু দি পাওয়ার -3, মানে পার মিটার কিউবে এই পরিমাণ, এই সংখ্যক ইলেকট্রন আছে প্রতি একক আয়তনে। এবং ইলেকট্রনের আধান সেটা তো আমরা জানি, চার্জ অফ ইলেকট্রন, দ্যাট ইজ, এখানে মাইনাস দিয়ে লিখেছে বিকজ অফ ইলেকট্রন নেগেটিভ বলে, বাট আমাদের মাইনাসটা লেখার দরকার নেই, কারণ আমরা শুধু ভ্যালুটাকে দরকার। 1.6 × 10⁻⁹ কুলম। তো ইউনিটগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, ইউনিটগুলো সবকটাই এসআই ইউনিটে আছে, মানে আমাকে ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে এবার আমাকে ভিডি ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়ালস টু I/NEA, এই ফর্মুলা। তো আই এর ভ্যালু 1.5। এবার ক্যালকুলেশনের কাজ। এন হচ্ছে 9 × 10⁻28। এই পাওয়ারের জন্য আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, সেটা ভালো করে খেয়াল করবে। ই হচ্ছে 1.6 × 10⁻⁹, এ হচ্ছে 1 × 10⁻⁷। তো ছেলেরা কি গন্ডগোল করে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করে, কিন্তু সেখানে 10 টু দি পাওয়ারটাকে ধরে নিয়ে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মধ্যে, এবং তাতে হয় গন্ডগোল। অনেক সময় ক্যালকুলেশনে অ্যান্সার বেরোয় না বা ভুল বেরোয়, মিলতে চায় না। তো তোমরা এই 10 টু দি পাওয়ার যে পার্টটা আছে সেইগুলোকে আলাদা করে লিখবে, এবং বাকি এমনি যে সংখ্যাগুলো আছে, সে ডেসিমেলই হোক বা এমনি পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোকে আলাদা করে লিখবে। যেমন আমি যদি লিখি এখানে এই 1.5 ওপরে আছে, ডিভাইডেড বাই দিয়ে 9 লিখলাম আর 1.6 লিখলাম, আর এই 1টা তো লেখার দরকার নেই, এটা লিখলাম। আর তারপর আমি 10 টু দি পাওয়ার দিয়ে যেগুলো আছে সেগুলোকে লিখবো, এবং সবকটাকেই ওপরে উঠিয়ে লিখবো। মানে এখানে 10 টু দি পাওয়ার 28টা নিচে আছে, তো আমি লিখবো 10 টু দি পাওয়ার -28। 10 টু দি পাওয়ার -19 আছে, এটাকে +19 করে দিলাম। -7 আছে, তাহলে +7। ঠিক আছে, একবারই কাজ হয়ে যাবে। এবার এই পার্টটাকে ক্যালকুলেট করবে ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে কত হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 9 ইন্টু 1.6, তাহলে এটা হচ্ছে 0.1041। আরও আছে, তো এটা লিখলেই হবে 0.1041 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কত হচ্ছে 9 × 7 = 16, মানে -2 ইউনিট হবে মিটার পার সেকেন্ড। সো এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু এখানে অ্যান্সারটা 10 টু দি পাওয়ার -3 দিয়ে আছে। তো আমরা পয়েন্টটাকে এই এক ঘর যদি সরিয়ে নিয়ে যাই, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার -1 হবে, এবং সেই 10 টু দি পাওয়ার -1টা এখানটায় যোগ হয়ে গিয়ে 10 টু দি পাওয়ার -3 হবে। তাহলে ফাইনালি আমরা ভিডি অ্যান্সারের সঙ্গে মেলানোর জন্য করছি। তুমি যদি এখানেও অ্যান্সার শেষ করে ছেড়ে দিতে পরীক্ষার খাতায়, তাহলেও রাইট হতো, ভুলের কিছু নেই। কিন্তু এই অ্যান্সারের সঙ্গে মেলাবার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1.041 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। 37, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10 টু দি পাওয়ার 22 সেন্টিমিটার টু দি পাওয়ার -3, মানে স্মল এনটা এটা বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 22 সেন্টিমিটার টু দি পাওয়ার -3। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্যাপিটাল এ, সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে ইউনিটগুলো কিন্তু ডিফারেন্ট আছে, তো এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবং পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা আবার এসআইতে দিয়েছে। মুক্ত ইলেকট্রনের গড় অনুপ্রবাহ বেগ ভিডি, মানে এটা কত হবে
এবং ইলেকট্রনের আধান সেটা তো আমরা জানি ই ইকুয়ালস টু, এখানে লিখছি এটা ই ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এইখানটা লিখলাম না কেন, কারণ এগুলোকে সিম্পলিফাই করতে হবে আমাকে। দেখো এটা এসআইতে আছে, এটা এসআইতে আছে, এগুলো সিজিএসে আছে, তো আমি সবকটাকে এসআইতেই ট্রান্সফার করছি, তাহলে আমার সুবিধা হবে, কারণ এখানে এই কুলমকে নয়তো আমাকে ইএসইউ আধানে ট্রান্সফার করতে হবে, সেটাও কোনো ব্যাপার নয়, তো আমি এখান থেকে সহজে করতে পারবো, তোমরা বুঝতে পারবে। দেখো 10⁻22 ইন্টু সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত মিটার, আমরা জানি 10⁻⁻2 মিটার, তো এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 আছে, তাহলে একটা সেন্টিমিটারের জায়গায় আমি লিখতে পারি 10⁻2 মিটার, তার হোল 10 টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার -3 হচ্ছে, তাহলে কি হচ্ছে 10⁻22 ইন্টু 10⁻2 ইন্টু -3, তার মানে +6 ইন্টু মিটার টু দি পাওয়ার -3, এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 10⁻28 মিটার টু দি পাওয়ার -3। বোঝা গেল কীভাবে ট্রান্সফার করতে হয়? তাহলে এইটা হয়ে গেল। এবার আমি এরিয়াটা দেখি, এটা আছে 1 মিলিমিটার স্কোয়ার, তো এটাকেও মিটারে ট্রান্সফার করব। সো 1 মিলিমিটারের জায়গায় 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻1 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻2 মিটার, তাহলে 10⁻3 মিটার তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁻6 মিটার স্কোয়ার। বাকিগুলো তো এসআইতেই আছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে যে ভ্যালুগুলো পেলাম সেগুলোকে এক জায়গায় একটু লিখে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের। স্মল ইন ইকুয়ালস টু 10⁻28 মিটার টু দি পাওয়ার -3, এ ইকুয়ালস টু 10⁻6 মিটার স্কোয়ার, আই ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, ভিডি আমাকে বার করতে হবে। তাহলে এই পার্টটা এবার মুছে দেওয়া যেতে পারে। তাহলে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ, আই এক্ষেত্রে 1 ডিভাইডেড বাই 10⁻28, ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, এ 10⁻6। সো এখানে 1/1.6 হচ্ছে ইন্টু 10⁻28 প্লাস 19 প্লাস 6, সো 1/1.6, এইভাবেও ছেড়ে দিতে পারো তুমি। তো এখানে ক্যালকুলেট করলে 1/1.6 সেটা হচ্ছে 0.625 ইন্টু 10⁻9×6=15 10⁻³ মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল অ্যান্সার। তো এখানে এটা সেন্টিমিটারে আছে, তো সেন্টিমিটারে ট্রান্সফার করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে 0.625 ইন্টু 10⁻³ প্লাস 2, কারণ মিটারের জায়গায় সেন্টিমিটার এসছে, তাহলে হচ্ছে এখানে লিখছি আমি, তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু 0.625 ইন্টু 10⁻1 সেন্টিমিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 0.0625 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, অ্যান্সারের সঙ্গে মেলাবার জন্য, নয়তো আমাদের এখানে অ্যান্সার ছেড়ে দিলেই হয়, রাইট হয়, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, আমরা তাহলে নেক্সট প্রবলেম এবার চলে যাই। নেক্সট প্রবলেম কি বলেছে, দুটি ভিন্ন পরিবাহী তার এক্স এবং ওয়াই যাদের ব্যাসার্ধ সমান, তার দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। তাহলে এরকম দুটি তার যাদের ব্যাসার্ধ সমান, তার মানে একই রকম, দেখে আমরা বুঝতে পারবো না, তার মানে দুটোর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল সমান, তো এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি। তাহলে 1 নম্বর তার 2 নম্বর তারের যে পয়েন্টগুলো আমরা পাবো, তাহলে 1 নম্বরের যদি এ হয় 2 নম্বরেরও এই হবে, যেহেতু ব্যাসার্ধ সমান তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সমান। তার দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। সমবায়টিকে ব্যাটারির সঙ্গে যোগ করলে, সমবায়টিকে ব্যাটারির সঙ্গে যোগ করলাম, যোগ করার ফলে এক্স এবং ওয়াই পরিবাহীতে বিচলন বেগের অনুপাত নির্ণয় করো। তো ব্যাটারি এইভাবে যুক্ত করলে কারেন্ট এদিকে যাবে, তার ফলে বিচলন বেগ এক্স এর মধ্যে এদিকে যেটা, সেটাকে আমি বললাম ভিডি এক্স, আর ওয়াই এর মধ্যে যেটা হচ্ছে সেটাকে ভিডি ওয়াই বললাম। তো এখানে লিখে নিচ্ছি ভিডি এক্স ভিডি ওয়াই, ঠিক আছে? তো বেশ, এবার দেওয়া আছে এক্স পরিবাহীতে ইলেকট্রন ঘনত্ব ওয়াই পরিবাহীর ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ। তাহলে
এটা যদি ওয়াই এরটা যদি আমি স্মল এন বলি, এটা হয়ে যাচ্ছে 2n, তাহলে 2n, এটা স্মল এন। ঠিক আছে, এবার বলেছে এই অনুপাত মানে ভিডিএক্স আর ভিডিওয়াই এদের অনুপাতটা আমায় বার করতে হবে। ভিডিএক্স ইজ টু ভিডিওয়াই, এটা ক্যালকুলেশন করতে হবে। তো চলো ক্যালকুলেশন করা যাক। তো এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এইটুকুনি অংশ। সো ভি ডিএক্স ডিভাইডেড বাই ভি ডিওয়াই ইকুয়ালস টু কারেন্ট। এবার কারেন্ট দুটোতেই একই যাবে না আলাদা যাবে? মনে রাখবে শ্রেণীতে যখন আছে তখন দুটোর মধ্যে দিয়েই একই কারেন্ট ফ্লো হবে, তাই আই দুটোর জন্যই সমান। তাহলে আই বাই এন ই এর জায়গায় এক্সের জন্য লিখব 2n ই এ ডিভাইডেড বাই আই বাই এন ই এ। তো ক্ষেত্রফল সমান যেহেতু একই আছে, এ লিখলাম, শুধুমাত্র ইলেকট্রন ঘনত্ব আলাদা বলে আমি 2n ওপরেরটার জন্য এক্সের জন্য হয়েছে, ওয়াই এর জন্য এন লিখেছি। তো দেখো সব পার্টি কেটে চলে যাচ্ছে, আই এন ই এ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2, তাহলে রেশিও হচ্ছে 1:2। কনসেপ্টটা কোন জায়গায় ছিল বলো তো এই অঙ্কটার? কনসেপ্টটা হচ্ছে এটা যেহেতু শ্রেণীতে আছে, দুটোর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই কনসেপ্টটাকে তুমি জানো কি না সেটা চেক করার জন্যই এই অঙ্কটা। ক্লিয়ার? তাহলে আজকের এই ভিডিওতে আমি টোটাল এই প্রবলেম সেট 1-এর যে কটা অঙ্ক বাকি ছিল সে কটা শেষ করলাম। এর পরবর্তী একটা ভিডিওতে আমি এই তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের এমসিকিউগুলোকে সলিউশন করে দেখাবো। তো তোমাদের কেমন লাগছে সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার মতন এখানেই শেষ, টাটা।